এটিএন নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো অস্বস্তিতে অর্থনীতি এই বিষয়টি নিয়ে। আজ কথা বলার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজকে, অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনার মাধ্যমে আপনাদের কোটি দর্শককে সালাম, শুভেচ্ছা। প্রথমেই একটু জানতে চাই যে প্রায় এক সপ্তাহ এই চলমান পরিস্থিতির জন্য ইন্টারনেট সেবা কিন্তু বন্ধ ছিল। এই সময়টাতে আসলে অর্থনীতির উপরে বেশ বড় একটা প্রভাব পড়েছে, দেশের এবং দেশের বাইরে বিনিয়োগে সবকিছু মিলিয়ে একটা বড় প্রভাব পড়েছে। সার্বিকভাবে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে আপনি একটা টাইম পিরিয়ড 7-10 দিনের মধ্যে ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এখন আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের এভরিথিং, জীবন কতখানি হোয়াটসঅ্যাপ নির্ভর, মেসেঞ্জার নির্ভর, ইন্টারনেট নির্ভর আপনারা সবাই জানেন। আমাকে একটা এক্সপোর্ট করতে গেলে এক্সপোর্ট ডকুমেন্ট ইন্টারনেটে পাঠাতে হয়, ইম্পোর্ট ডকুমেন্ট আসলে ইন্টারনেটে নিতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্টারনেটে চেক করতে হয় যদি আমি ব্যাংকে না যাই। তার মানে আপনার শুধু যে এটা যে ব্যক্তিগত জীবন নয়, এবং এটা মনে আপনি মালই ছুটাতে পারবেন না, আপনি মাল এক্সপোর্ট করতে পারবেন না, আপনি অনলাইন কোনো কিছু করতে পারবেন না। সো এটার জন্য কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটার কোনো প্রাথমিক হিসাব আমাদের নেই। এই ছাত্র আন্দোলনের জন্য এবং আরও অন্যান্য কিছু জিনিসকে আমরা যদি একটা অর্থনৈতিক ভ্যালুতে আনতে চাই, আমরা মোটামুটি বলে থাকি যে ৮০-৮৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। কিন্তু ইন্টারনেট বা অনলাইন এগুলো বা ইমেইল এগুলো জরুরি পরিষেবায় পরিণত হওয়াতে সরকার বিশেষ মজবুরির কারণে এটা বন্ধ রেখেছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে, এবং এটা আমি যতটুকু শুনেছি আর 4-5 দিনের মধ্যেই এটা খুলে দেওয়া হবে। আমরা তো আসলে এখন ইন্টারনেট ছাড়া একেবারেই চলতে পারি না। ব্যবসা বাণিজ্য এখন অনেকটাই ইন্টারনেট নির্ভর হয়ে গেছে, অনেকটাই না প্রায় পুরোটাই বলা যায় ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের উপরও কিন্তু এর বড় একটা প্রভাব ছিল। দেশের অর্থনীতিতে বেশ বড় একটা ভাটা পড়েছে, বিদেশি বিনিয়োগেও আমরা হুমকির মুখে পড়েছি, আমাদের বায়ার কমে গিয়েছে। এই বিষয়টা নিয়ে একটু, এই জিনিসটা থেকে আসলে আমরা কিভাবে রিকভার করব? এটা একই কথা দুইবার রিপিট হবে। যেমন রাজশাহীর আম, রাজশাহীতে আমার কাছে আম আছে, এটা আমি চিটাগাঙে জানালাম। এমন কোনো পণ্য নেই, ইভেন কোরবানির গরু, যে আমার কাছে আছে আমি বেচবো, আপনার কাছে আমি হোয়াটসঅ্যাপে ছবি না পাঠালে কেউ কিনবে না। সো সাপ্লাই চেইন যেটাকে আমরা বলি, এটা ইন্টারনেট হোয়াটসঅ্যাপ বন্ধ হলেই বন্ধ হয়ে যাবে। তো আমি নিশ্চয় বুঝাতে পেরেছি। অনলাইন বিয়ে করতে গেলেও মেয়ের ছবিটা আমরা হোয়াটসঅ্যাপে দেখতে চাইব। আর একটা বিষয় হলো যে আন্তর্জাতিক মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য, এবং তাই বলা হচ্ছিল ব্যবসায়ী, আমার যে গার্মেন্টস ব্যবসায়ী বন্ধুরা বলছিল যে বন্ধু, এভাবে তো আর 8-10 দিন চললে তো আমাদের সব এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে। তাই আমি আপনাকে এখন ইন্টারন্যাশনাল দিকটা আলাপ করলাম যে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ সব জিনিসগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে নামানো আর কোনো জাতির পক্ষে সম্ভব নয়। এটা উপলব্ধি করতে পারা যত তাড়াতাড়ি পারা যাবে তত ভালো। পোর্টগুলোতে কন্টেইনার জট লেগে গিয়েছিল, আমরা যেমনটি জানি। কতদিন লাগতে পারে একদম সবকিছু ঠিকঠাক হতে? আপনাকে জানাচ্ছি আমি, সরকার কিন্তু ইন্টারনেট বা আপনার হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ করলেও প্রত্যেক প্রতিষ্ঠানের বন্ধ করেনি, বা প্রত্যেক প্রতিষ্ঠানে আবার একসাথে শুরু করেনি। পোর্ট যেগুলোকে আমরা বলে থাকি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট ইনস্টলেশনস, আপনার ওগুলোর ইন্টারনেট শুরু হয়ে গেছে। না হলে মনে করেন বাংলাদেশ টিভি কাজ করছে কী করে, ছবি পাচ্ছে কী করে, আপনাদের নিজেদের স্যাটেলাইট আছে, বা আপনার না থাকলেও অন্য প্রাইভেট আছে, যার জন্য কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে আপনাদের ক্যামেরাম্যান সেটা দেখাতে পারছে।
সো এইভাবে প্রাইভেট সেক্টর এবং ইম্পর্টেন্ট সেক্টর মিলে পোর্ট এবং এই ধরনের জিনিসগুলো কাজ শুরু হয়ে গেছে, কিন্তু ক্ষতি তো হয়ে গেছে। গার্মেন্টস শিল্পে একটা বড় ধরনের ক্ষতির আশঙ্কা কিন্তু আমরা করছি। আমরা যে গার্মেন্টস শিল্প আমরা বাইরে পাঠাই, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন, ভিয়েতনাম এবং ভারত। এই সুযোগে কি আসলে তারা মার্কেট দখল করতে পারে কিনা? আচ্ছা দেখেন, আপনি মিডিয়ায় পড়াশোনা করলেও আপনি কোনোভাবে এই রুমকে বাতাস মুক্ত করতে পারবেন না। রুমটা শূন্য করলে, এটাকে আমরা বলি কোনো জায়গায় ভয়েড থাকে না, এটা পূর্ণ হয়। আচ্ছা, কোনো পুরুষ মেয়ের প্রেম ভেঙে গেলে তার আবার বিয়ে হয়, আরেকটি নারীকে সে খুঁজে নেয়। তো সেরকম আমাদের মার্কেটের ডিসেবিলিটির কারণে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো, সেটা ভিয়েতনাম বা এরা সুযোগ নিয়ে ফেলেছে। তবে এটার জন্য আমি বেশি হতাশ না। আমি সরকারকে পরামর্শ দিচ্ছিলাম, আমি সরকারের সাথে, অনেক ভাইরা জানে না যে আমি সরকারের সাথে যুক্ত, প্রো গভর্নমেন্ট ইকোনমিস্ট, প্রো গভর্নমেন্ট পলিটিশিয়ান না। আচ্ছা, তো এইখানে একটি ভালো দিক আছে, সেটা হচ্ছে যে আমি সরকারকে এসএটিবিতে 1 সপ্তাহ আগে পরামর্শ দিয়েছি যে আপনারা আগে হুন্ডিতে টাকা না আসার জন্য স্টিমুলাস দিতেন। 2.5% দিত বিবি, 2.5% দিত ব্যাংকগুলো। তো সরকার এইবারের বাজেটে ওই সরকারি 2.5% স্টিমুলাস উঠাই দিছিল, ব্যাংকগুলোকে সে স্বাধীনতা দিয়েছিল। আমি অত্যন্ত খুশি হয়েছি। এক্সপোর্টের এই সমস্যাটা বন্ধ করার জন্য সরকার 2-3 দিন আগে আপনার স্টিমুলাস প্রণোদনা ওপেন করে দিয়েছে। সো প্রণোদনা ওপেন করে দিলে আমাদের আপনার ডলারের মূল্য বাড়বে, টাকার মূল্য কমবে। এটাতে আবার তো ভিয়েতনাম করে নেই, তো এটা করে নেই, তাই এটাতে আবার আমাদের এক্সপোর্ট বাড়বে। বাট দেয়ার ইজ এ বাট, এক্সপোর্ট বাড়বে কখন? ডিমান্ড থাকলে। স্বয়ং আমেরিকাতে ইনফ্লেশন ইজ বিকামিং হায়ার অ্যান্ড হায়ার, কিন্তু তারা বিশ্বমাতবর, অর্থনীতি কন্ট্রোল করতে পারে। তারা তাদের টাকার আপনার ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট বাড়ালেই ওইটা ইনফ্লেশন কভার হয়ে যায়, কারণ তখন সব ডলার আমেরিকার দিকে ধাবিত হয়, ইনভেস্টমেন্টের কোনো সমস্যা হয় না। একইভাবে ইউরোপিয়ান দেশগুলোর বাইং ক্যাপাসিটি কমে গেছে। আমার সাধারণ মানুষ, আমি তো সাধারণ গরিব বান্ধব অর্থনীতিবিদ, গরিবের অর্থনীতিবিদ, ইউরোপিয়ানরা গরিব হয়ে গেছে। একটা ভদ্রলোক এই কথা বলবে না, ভদ্রলোক ইংলিশে বলবে বাইং ক্যাপাসিটি কমে গেছে। সো ইউরোপিয়ানরা গরিব হয়ে গেছে এবং অনেক দেশেরই বাইং ক্যাপাসিটি কমে গেছে। তো মানে ওদেরকে ওই টাকাটা জ্বালানি দাম বেড়ে গেছে, ওই টাকাটা বাড়ি ভাড়ার দাম বেড়ে গেছে। তো আমাদের এই যে একটি ডিমান্ড সাইড যেটা কমবে, এটাতে আমাদের আভ্যন্তরীণভাবে আমাদের কোনো হাত নেই। তবে ডলার ডিভ্যালুয়েশন হওয়াতে গার্মেন্টস এক্সপোর্ট বাড়বে। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নিয়ে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছিলাম অর্থনীতিতে অস্বস্তি এই বিষয়টি নিয়ে। বিরতির পূর্বে অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। একটু জানতে চাই যে চলমান যে এই পরিস্থিতির কারণে সবকিছু মিলে আসলে ব্যাংকগুলোও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ফলত তারা তাদের জায়গা থেকে সুদের পরিমাণ কমিয়ে দিচ্ছে। যারা ব্যাংক বিনিয়োগ করেছেন তারা কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং সার্বিকভাবে এটি আমাদের দেশের জন্য কতটুকু ক্ষতি বয়ে আনতে পারে? আপনার একটা প্রশ্নের ভিতরে 5টা প্রশ্ন আছে, তাই আমি 5 ভাগ করে জিনিসটাকে উত্তর দিচ্ছি খুবই সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে
অর্থনীতিতে অস্বস্তির বিষয়টা আভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক অর্থনীতি, আন্তর্জাতিক কারণে আমেরিকা, রাশিয়ার ইউক্রেন যুদ্ধ, তারপরে আপনার কি বলে এই আরব ইসরায়েল যুদ্ধ, তারপরে হুতিদের বেধড়ক মায়ের আপনার এই ওয়েস্টকে, তারপরে চায়না ইন্ডিয়াকে বিভিন্ন দিকে ব্লক করছে, তো আমেরিকাও তার কাজ করছে। আর আমাদের দেশে এই বিদ্যুৎ বা আমরা এনার্জি যেটাকে বলি, আমরা এনার্জি দিতে না পারার কারণে, ডলারের সংকটের কারণে, র ম্যাটেরিয়ালস দিতে না পারার কারণে আমাদের দেশের উৎপাদন কমেছে। সো আপনি যখন ইম্পোর্ট কমাইছেন ডলারের অভাবে, তাহলে আপনার শাড়িটা বানাতে যেইটা জিনিস র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করতে হয়, তা আপনি তো এটা বন্ধ করে দিয়েছেন বিলাসদ্রব্য বলে। তো উৎপাদন দেশের ভিতরেও কমে গেছে। তাই অর্থনীতির সার্বিক অর্থে স্লো, অর্থনীতি অস্থির, এই কথাটা বলার সময় আমি অনেস্টলি বলতে পারি, অনেক জনগণ আমাকে গালি দেবেন, ভাই আমি আপনাদেরই অর্থনীতিবিদ, এই আমাদের দেশের অর্থনীতি এখন অস্থির, এটা বলার সময় আসেনি। আমাদের দেশের অর্থনীতির অবস্থা অস্থির বলবেন যখন আমাদের দেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হবে, তো ওইটাকে আমি একটা অস্থির অর্থনীতি বলবো। আমরা সে পথে যাচ্ছি কি যাচ্ছি না আমাদেরকে দেখতে হবে। আমাদের নেতৃত্ব যদি এবার ফেরাও মরে দুর্নীতি কমাতে পারে, পুলিশদের দুর্নীতি কমাতে পারে, অফিসারদের দুর্নীতি কমাতে পারে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশ্ন বেচা কমাতে পারে, তাহলে আমরা হয়তো ভালো দিকে যাব, আর না হলে অস্থিরতাটা বাড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিপ্রেক্ষিতে জনগণ আসলে অনেক কথা বলার সুযোগ পায়, সেই ক্ষেত্রে কিছু কথা আসলে ঘুরপাক খায় যে ব্যাংকে গ্রাহকরা আসলে যে পরিমাণ টাকা রেখেছে সেই পরিমাণ টাকা বর্তমানে ব্যাংকের কাছে জমা নেই। কতটুকু সত্য এবং এই বিষয়টা নিয়ে একটু আপনার মতামত। প্রথম কথা হচ্ছে ব্যাংকে টাকা নাও থাকতে পারে, পজিটিভ আপনি আর আপনার স্বামীর ব্যাংকে 5 কোটি টাকা ছিল, একদিন আগে আপনারা 5.5 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনেছেন 50 লাখ টাকা লোন করে, তো আপনার অ্যাকাউন্টে তো টাকা নাই। সো ব্যাংক যখন পজিটিভ বিনিয়োগ করে তার টাকা না থাকতে পারে। আরেকটা নেগেটিভ পরিস্থিতি হয় যখন ব্যাংক নেগেটিভ বিনিয়োগ করে, অর্থাৎ টাকা দেবে না এমন মহান ব্যবসায়ীদের, টাকা দিবেন না এমন মহান ব্যবসায়ীদেরকে, যাদেরকে গালি দিলে ইংরেজিতে গালিটা হচ্ছে অলিগার্ক, তো আপনার তাদের কাছে টাকা দিয়ে টাকা আটকে গেলে ব্যাংকে টাকা থাকে না। কোরবানির সময় টাকার বেশি প্রয়োজন হয়, ব্যাংকে টাকা থাকে না। ঈদের সময় টাকার বেশি প্রয়োজন হয়, ব্যাংকে টাকা থাকে না। তখন ব্যাংক করে কি, কয়েকদিনের জন্য অন্য ব্যাংক থেকে সারপ্লাস যাদের আছে তাদের কাছ থেকে লোন নেয়, ওইটাকে বলা হয় কল মানি। আর এখন যেহেতু ব্যাংকের অভাবটা এই 5 দিন 7 দিন 10 দিনের নয়, কিছুটা দীর্ঘমেয়াদী, তো সেই জন্য বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছে। এটা একটা ব্যাংকিং প্রসেস, এটা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নয়। তবে ইট ইজ এ ইন্ডিকেটর, আপনার প্রশ্নের ব্রিলিয়েন্ট সাইড হচ্ছে ইট ইজ এ ইন্ডিকেটর দ্যাট ব্যাংকিং ইকোনমি ডিক্লাইন করছে। আচ্ছা, ডলার সংকটের একটা কথা বেশ আগে থেকেই শুনছিলাম, এই মুহূর্তে জিনিসটা আরো প্রকট হয়েছে। ডলার সংকট নিয়ে একটু কথা বলতে চাই। এই জায়গাটা আসলে আমাদের খোলা বাজারে ডলারের দামও বৃদ্ধি পেয়েছে, 118 টাকা থেকে 125 টাকা হয়েছে। সার্বিকভাবে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে ডলার সংকট সিন্ডিকেট এর মতো একটা প্রচলিত জনপ্রিয় শব্দ। ডলার সংকট বলে কোনো সংকট নেই। তো কেন নেই সেটা হচ্ছে আপনি কি দামে ডলার পাচ্ছেন আর কি দামে ডলার পাচ্ছেন না, আর এইটার একটা নীতিগত বা আইনগত ব্যাপার আছে। আমাকে দেশের বাইরে চিকিৎসা করতে যেতে হবে, ব্যবসায়ী আমি, অথবা আমি চিকিৎসা করব, তো আপনি আমাকে সারা বছরে অ্যালাউ করছেন $12,000 এক পাসপোর্টে, তো আমি সারা বছরে 12 মাসে ব্যবসায়ী হয়ে বা চিকিৎসা করতে গিয়ে আমার তো এক্সট্রা ডলার লাগবে। এই সরকারি অনুমোদনের চাইতে এক্সট্রা ডলার লাগা, তার মানে এক্সট্রা ডিমান্ড ক্রিয়েট হওয়া, তার মানে অফিসিয়াল চ্যানেলে ওইটা
2 টাকা বেশি দিয়ে আমরা কিনতে পারছি, তখন এই $100 দাম 125 টাকা হবে। তাই ডলার সংকট বলে কোনো সংকট নেই, কারণ আমেরিকা শুধু ডলার ছাপাচ্ছে আর ছাপাচ্ছে, ছাপাচ্ছে আর ছাপাচ্ছে। এখন এই বাংলাদেশ ব্যাংককে আমি দোষ দিতে পারছি না, কারণ ডলারের দাম বৃদ্ধি হঠাৎ করে করা ঠিক না, কিন্তু তারা স্লোয়ার দ্যান টাইম, জাপানের একটা কথা আছে JIT, জাস্ট ইন টাইম, ওনারা স্লোয়ার ছিল। যাই হোক, আমি 4-5 দিন আগে আমার বন্ধুবর গভর্নরকে 1 সপ্তাহ আগে বলেছি যে ভাই আল্লাহর ওয়াস্তে হুন্ডি বন্ধ করতে হলে আগে বাংলাদেশ ব্যাংক 2.5% প্রণোদনা দিত, এই ব্যাংকগুলো 2.5% প্রণোদনা দিয়ে দিত। নতুন বাজেটে বাংলাদেশ ব্যাংক প্রণোদনা বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ যে 3 দিন আগে বাংলাদেশ ব্যাংক বলেছে যার যত ইচ্ছা সেই দামে মানুষ থেকে ডলার কিনতে পারবে। আমি আশা করছি ডলারের রেট এই 125 টাকার থেকে আবার কমবে, ইট উইল বি, কিন্তু গভর্নমেন্ট রেট এখন কত, 18-17? হ্যাঁ, তো এখন গভর্নমেন্ট রেট যদি 118-17 হয়, আপনি আবার 120-21 পাবেন। কিন্তু এখন হঠাৎ করে জাম দিয়েছে যে হঠাৎ করে ডলার, মানুষ মনে করতেছে আরো দাম বাড়বে। তো খোলা বাজারের দামটা কি বাজারে প্রভাব পড়ে কিনা? খোলা বাজারের ডলার, খোলা সংসার সমাজ এর 90% ডলার মানুষ খোলা বাজার থেকে কিনে, কারণ ব্যাংকগুলো আপনি বিদেশে গেলে ডলার দেয় না। সো মানুষ কি করবে? মানুষ কত খোলা বাজারে কিনতে হবে। মন্ত্রী মিনিস্টার হলে, আমার বন্ধুরা সব আমার ছাত্র, এখন যারা মিনিস্টার এরা আমার ছাত্র এমপিরা, তো সো তারা তো, তাদের জন্য তো ডলারের কোনো সীমা পরিসীমা নেই। আমি নাম নিয়েও ছাত্রদেরকে ছোট করলাম না, একেবারে আমার ছাত্র, নোফেল, এগুলো আমার সব ছাত্র। তো সো আপনার এই শিক্ষামন্ত্রী স্বয়ং আমার বসও এখন। তো এখন আপনার এই সেই জন্য আমি মনে করছি ডলারটাকে হচ্ছে একটা ম্যানেজমেন্টের বিষয়, এবং আমি আশা করছি বাংলাদেশ ব্যাংক এটা সুন্দর করে করতে পারবে ক্রলিং প্যাথ মেথডে, এবং আমি এই দুঃস্বপ্ন দেখছি যে আর 2 মাসের ভিতরে এটা 130 টাকা হবে। আমরা অর্থনীতিতে অস্থিরতা না বলি, অস্বস্তি তো বলতে পারি। সেই অস্বস্তি কাটিয়ে ওঠার আসলে সিস্টেমটা কি, কিভাবে আসলে এই অস্বস্তি থেকে আমরা একটু স্বস্তিতে ফিরতে পারি? আপনার সাথে আমি অর্থনীতিতে অস্থিরতা, অস্বস্তি, আমি সংকট, এগুলো আমি একটা শব্দের সাথেও একমত না হয়ে, যেহেতু আপনি আমার ছাত্রী তুল্য, আমি আপনার কি বলে শিক্ষকের মতো, তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক সংকুচিত। তো সংকোচন অস্থিরতা নয়, সংকটন অর্থনৈতিক বিপর্যয়ও নয়, মানে অর্থনৈতিক শরীর খারাপ হয়ে যাচ্ছে, সে ওয়েট লস করতেছে, হ্যাঁ ওয়েট লস করতেছে। তো এখন আমাদের এখানে অর্থনৈতিক সংকোচন হচ্ছে কারণ ইন্টারনাল প্রোডাকশন আমরা করতে পারতেছি না র মেটেরিয়ালসের অভাবে। অর্থনৈতিক সংকোচন হচ্ছে যেহেতু মানুষ চাকরি হারাচ্ছে, ওদেরকে গ্রাম বাংলায় ফিরে যেতে হচ্ছে। অর্থনৈতিক সংকোচন হচ্ছে যেহেতু এই কার চলে, ওগুলোর নাম কি, এই ভাড়া গাড়ি, যাই বলি, উবারে চড়ার লোক নেই। আমি অর্থনীতিবিদ, উবারে চড়ার লোক নেই। আমি 7-14 তলার উপরে বসে থাকার অর্থনীতিবিদ অধ্যাপক পারভেজ নয়। তো আমি ছাত্রীরা কি করে করে, আমি বেয়াদবি নিচ্ছি। আমি কান্না করেছি যখন আমার একটা পার্সেন্টেজ অফ স্টুডেন্টস মহিলা শরীর বিক্রি করে প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন দেয়। তার মানে আমি এই জঘন্য শব্দটা উচ্চারণ করলাম যে আমাকে যেন কেউ মনে না করে উনি কোট প্যান্ট পরা এটা। হ্যাঁ, আমি জন্মগতভাবে বিলিয়নিয়ারের ছেলে, জন্মই আমার আজন্ম পাপ, সেটা অন্য কথা, কিন্তু আমি মাটি আর মানুষের অর্থনীতিবিদ। আমাদের অর্থনীতিটা সংকুচিত হচ্ছে কেন জানেন? রাহুল গান্ধীর একটা কথা বললে খুব জোক হবে। পাশে ছিল মহিলা অর্থমন্ত্রী, তো রাহুল গান্ধী বলল 2% লোক बांटता है, हैं 2% लोग बांटता है और 20% लोग को देता है। आम जनता, हरिजन,
এটা মণিপুরের লোক এরা কিচ্ছু পায় না। আমার জি। এত ভালো লাগলো আমাদের এখানেও 5% लोग बांटता है আর 20% लोग को देता है। তারা আমাদের 75% আমার গরিব, আমার জি, ভ্যানওয়ালা বুঝতে এরা পেরেছি। পাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট আজ এ পর্যন্তই। আজকের পর্বে আমরা কথা বলেছি অস্বস্তিতে অর্থনীতি, এই বিষয়টি নিয়ে কথা বলেছি অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজের সঙ্গে, অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক। আগামী পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।